লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি যশোর থেকে মোহাম্মদ তানভীর বলছি। আমার দাদু ঠিক যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। দাদুর বয়স তখন কতই বা হবে, সাল 1990 কিংবা 95-এর মতো। সে সময় তোর আব্বুর বয়স ছিল 20 বছরের মতো। কলেজে লেখাপড়া করতো। সেকালে এখনকার মতো ইন্টারনেট, টিভি, ল্যাপটপ ইত্যাদি প্রচলন ছিল না। গ্রামের মানুষদের কাছে লাঠি খেলা, বায়োস্কোপ, যাত্রাপালা দেখা, ভিসিআর দেখা এসব ছিল আনন্দবদ্ধ এক খেলা। তো একদিন দল বেঁধে মাঠে কাজ করছিলাম। এমন সময় আকাশ নামে একজন বলে, লিয়াকত, কাল তো শান্তিনগর গ্রামে বিজিআর আয়োজন করা হয়েছে, তুই যাবি না? আমি শুনেছি, দেখি কি করা যায়। আমি এইসবে আবার পাগল ছিলাম, মনে মনে খুশি লাগছিল। কাল বিকালের আগে কাজ শেষ করে যাব। পরের দিন মাঠ থেকে দুপুরে ভেতরে কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। এসে খেয়ে দিয়ে বিশ্রাম নিলাম। নিয়ে বিকালের কিছুক্ষণ আগে রওনা দিলাম। আর তোর দাদিকে বললাম, আমার আসতে একটু দেরি হবে, আমার জন্য চিন্তা করো না, আজ রাতেই চলে আসবো। গামছা এক পাশে, মুড়ি আরেক পাশে, মালপাট এর প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে রওনা দিলাম। এই গ্রামে যেতে দ্রুত রাস্তা দিয়ে যেতে হয়। মাটির রাস্তা, ফসলের জমি, আল। মাটির রাস্তা দিয়েই যেতে শুরু করলাম। ঘোড়ার গাড়িতে উঠলাম। সে সময় ঘোড়ার গাড়ি, ভ্যান ছিল মানুষের চলাচলের প্রধান যানবাহন। শান্তিনগর পৌঁছাতে বাজারে গিয়ে আমার 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগলো। সেদিন বাজারের দিন ছিল। বাজারে কিছুটা সময় কাটানোর পর সন্ধ্যার দিকে মেম্বার সাহেবের বাড়ি দেখলাম ভালোই মানুষ হয়েছে। আর হবেই না বা কেন, অনেকদিন পর এরকম আয়োজন হয়েছে। আর হবেই না বা কেন, অনেকদিন পর এরকম একটা আসর জমছে। আশেপাশে 2-4 গ্রামের মানুষ ভালোই এসেছে। আর আমাদের গ্রামের একজন লোক দেখলাম। কিছুক্ষণ পর পিসিআর অন করা হলো। এই যে জমজমাট ভাবে উত্তেজনা কাজ করছিল আমাদের মধ্যে। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল। আমাকে হঠাৎ আমার গ্রামের মুসলিম মিয়া বলল, লিয়াকত, বাড়ি যাবি না? অনেক রাত হয়ে গেল তো। আমি বললাম, অনেকদিন হলো এরকম সুযোগ হয়েছে, কিছুক্ষণ না হয় দেখি। যা, আমি হয়ে আসতেছি। কিছুক্ষণ পর ভাবে ভাব হয়ে আসলো, চোখে ঘুম ঘুম আসলো। দেখলাম মানুষজন খুব বেশি একটা নেই। আমি চলে যাবার সিদ্ধান্ত নিলাম। বাড়ির লোকেদের বললাম, অনেক রাত হয়ে গেছে, এখন তাহলে চলি। একজন বলল, এত রাতে আপনার যাওয়ার দরকার নেই, আজ থেকেই যান আমাদের বাড়ি। আমি আপত্তি করে বললাম, না, আমি চলে যেতে পারবো। তাদেরকে বিদায় করে সোজা বাজারের দিকে চলে গেলাম। যদিও একটা ভ্যান, ঘোড়ার গাড়ি পাইনি, তবে চলে যাওয়ার বাজারে গিয়ে আমি বিস্মত হলাম। একটা কাক পক্ষীও নেই, আর মানুষ তো দূরের কথা। কি আর করার, মাটির রাস্তা দিয়েই পায়ে হেঁটে বাড়ি যেতে হবে, সময় লাগবে বলে সিদ্ধান্ত নিলাম গ্রামের মেঠো পথ দিয়েই যাব, তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। বাজার থেকে মাঠের দিকে রওনা দিলাম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের ঘটনার বোঝার সুবিধার্থে আমি মাঠ থেকে বাড়ি যাওয়ার পথে বর্ণনা না করলে আপনাদের ঘটনা বুঝতে সমস্যা হতে পারে। প্রথমে বড় একটি মাঠ পেরিয়ে গ্রাম পড়ে। এই গ্রামের ভেতর ঢুকে কয়েকটা বাড়ি পার করে তারপর আরেকটা মাঠ, সেটা পার হলে আমার দাদার বাড়ি। আবারও ঘটনা ফেরা যাক, বলছেন দাদু। সোজা বাজার থেকে হাঁটা শুরু করে মাঠের পথ ধরলাম। অল্প কিছু দূর যাওয়ার পরে একটি ডিপ টিউবওয়েল চোখে পড়লো, যেটা দিয়ে জমিতে পানি সেচ দেওয়া হয়। দেখলাম 2টা কুকুর পানি খাচ্ছে।
তো আমি আইল ধরে হাঁটছি শীতকালে, আর আকাশ পরিষ্কার ছিল, চাঁদের আলো চারদিকে খুব ভালো মতোই দেখা যাচ্ছিল। পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলাম সেই দুটা কুকুর আমার পেছন পেছন যাচ্ছে। এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। বিপত্তি বাঁধলো যখন একটু পরে আমি পেছনে তাকিয়ে ভালোভাবে দেখলাম পাঁচটা কুকুরের মতো দেখতে স্বাভাবিক, লম্বা সুবিশাল দেহ এবং চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বাজেভাবে আওয়াজ করে ডাকছে। আমি বারবার খাইয়ে দিচ্ছি, কিন্তু অল্প কিছু দূর যাওয়ার পরে আবার দেখি পেছনে হাজির। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আগে মাথায় জমি থেকে বড় একটা ঢিল তুলে সোজা কুকুরের গায়ে মারলাম। লাগলো বিকটিত কণ্ঠ চিৎকার করে কোথায় যেন চলে গেল সেই কুকুরগুলো। আমি সে সময়ে বুঝতে পারিনি মহাবিপদ আমার জন্য অপেক্ষা করতেছে। হাঁটতে হাঁটতে যখন তাল গাছের সারির কাছাকাছি আসলাম, তখন চোখ গেল সোজা তাল গাছের মাথার দিকে। আমি দেখলাম সাদা কাপড় পরা দুটা অবয়ব আমার গাছের মাথায় বসে এক দৃষ্টিতে আমার দিকে সোজা তাকিয়ে আছে। চোখ দিয়ে যেন তাদের লাল বর্ণের কিছু একটা জ্বরছে। আমি এবার মনে মনে একটু ভয় পেতে শুরু করলাম। আমার গা থেকে টপ টপ করে শীতের মধ্যেও ঘাম বেরিয়ে পড়ছে। কি করব বুঝে উঠতে পারলাম না। সাহস সঞ্চয় করে আর মনে 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 যত দোয়া পারি সব পড়তে শুরু করলাম। পড়তে পড়তে দূরে আইল দিয়ে দূরে কিছু দূর যাওয়ার পর সেই মাঠটা পার হয়ে গেলাম। আমি যখন ঘরোয়া গ্রামে ঢুকে পড়লাম, তখন বড় একটা পুকুর দেখতে পেয়ে ভাবলাম আইল থেকে পার হতে পারলেই ভালোই। কাদা লেগেছে। বড় একটা পুকুর দেখতে পেয়ে ভাবলাম একটু দূরে গিয়ে ধুয়ে নিলে মন্দ হয় না। পুকুরটা ভালোই বড় ছিল। হাতে নেমে হাত পা ধুয়ে যখন উপরে উঠতে যাব, ঠিক তখনই সে সময় কিছু কিছু একটা পায়ে কেটে গেল এবং আমাকে নিচের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছুতেই ছাড়াতে পারছি না। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরে আছি পুকুরের ঘাসের ঘাটে বাস, কিন্তু আর কত সময় বা ধস্তাধস্তি করবো। এক সময় গেলাম পরে আমি যেন তাদের সাথে কিছুতেই পেরে উঠছিলাম না। তারা অনেকে আমাকে আরো গভীরভাবে টান দিতে লাগলো। নিয়ে যেতে চাইলে গায়ে সমস্ত শক্তি দিয়ে আরে উঠে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তারপরে উপায় না পেয়ে জোরে জোরে আদান দিতে শুরু করলাম এবং অনেক কষ্টাকষ্টি করার পর আমি নিজেকে ছাড়াতে পারলাম। তার সাথে সাথে এক দৌড় দিয়ে একবারে উঠানের সামনে এসে চিৎকার দিয়ে নামলাম। সেই বাড়ি থেকে কয়েকজন বাহিরে বেরিয়ে আসলো এবং বললো, এত রাতে আপনার এই অবস্থা, আপনার সারা শরীরে ভেজা এবং মুখে মুখে ভয়, গা কাঁপছে। আমি আর কি বলবো, মনেই নেই, অজ্ঞান হয়ে যায়। পরের দিন ঘুম ভেঙে বিকালে কিছু সময় আগে তারা আমাকে বলল, আপনার কি হয়েছিল? রাতে আপনার সারা শরীর অনেক জ্বর ছিল। গল্পটি আর মাথায় পানি ঢাললাম বলে এখন একটু কমেছে। দেখলাম গা ভালোই গরম এবং শরীর বেশ দুর্বল লাগছে। আর তাদেরকে গতকাল আমার সাথে ঘটে যাওয়া সে ঘটনাটা বলে একটা বুঝিয়ে দিয়ে আমি বললাম, আমার বাড়ি যেতে হবে, আমাকে দয়া করে বাড়িতে দিয়ে আসুন। তারপর তারা আমাকে বাড়ি দিয়ে আসলো এবং দাদি আমাকে দেখে কাছে এসে বলল, সেই তুমি গতকাল গেছো, বলেছিলে যে রাতেই ফিরে আসবা, তাহলে না বলে বাড়ির লোকজনকে দুশ্চিন্তায় ফেলে গেছো তুমি, এটা কি করলা? বললাম, শরীরে ভালো ছিল না, তাই আসিনি। আর আমি তো বেশ দূরে যাইনি, এত চিন্তা করো কেন তোমরা? তারপর রাতে যখন শুয়ে রয়েছি কিছুতেই ঘুমার ছিল না। চোখ বন্ধ করলেই শুধু গতকালকে সব কাহিনী ভেসে উঠতে লাগলো চোখের সামনে। তারপর রাতে বাথরুমে যাওয়ার জন্য যখন বের হই, তখন দেখি
বাড়ির উঠানের দিকে বড় একটা দুই পা দুটি ছায়ায় একবার দিকে একবার ওই দিকে ঘোরাঘুরি করছে। আমি তখন থেকে খুব ভয় পেলাম আর ঘরে ঢুকে ওর দাদিকে বললাম, একটু আমার সাথে চলো, শরীর কেমন যেন লাগছে। তারপর বাইরে এসে দেখি সব উধাও। তারপর 2-3 দিন হয়ে গেছে আমি ঘুমাতে পারি না। আমার ঘুম মাঝে মাঝে আসে না। খারাপ স্বপ্ন দেখতাম। আমি শরীর আরো আমার শরীর আরো খারাপ হতে লাগলো। ভাত খাবার রুচি ছিল না, বাড়ির কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না। 3 দিন শুধুই অবনতি হচ্ছিল আমার। তারপর তোর দাদি আমাকে শক্ত করে ধরলে বলল, কি হয়েছে তোমার? সেদিনের পর থেকে তুমি কিরকম যেন হয়ে গেছো। আমি তারপর তোর দাদিকে সব খুলে বললাম। তারপর তোর দাদি আমাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরকে সব খুলে বললাম। উনি সব শুনে বলল, আপনার আসলে ওই রকম ভাবে আঘাত করা উচিত হয়নি। আর জানেন না, রাতের বেলায় পশু পাখিকে আঘাত করতে হয় না, আপনাকে মেরে ফেলতে পারত। আল্লাহ পাকের দয়ায় সেদিন বেঁচে গেছেন। যাই হোক, তারপর ইমাম সাহেব আমাকে পানি পড়া দিয়ে সন্ধ্যায় খেতে বললেন আর বাম হাতে 2টা তাবিজ বেঁধে দিলেন আর বাড়ি বন্ধ করে দিয়ে গেলেন। শেষে বললেন সে সন্ধ্যার পরে বাড়ির বাইরে কয়েকটা দিন না যেতে এবং নিয়মিত নামাজ পড়তে। তারপর থেকে আমার আর সমস্যা হয়নি এখন পর্যন্ত। এই ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ঘটনা খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।